নমস্কার বন্ধুরা, আমার নাম পরিতোষ আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি। আজকে এই নতুন পডকাস্টে আপনারা শুনতে চলেছেন 3টি হাড় হিম করা ভূতের কাহিনী, যেগুলো শুনলে প্রতিটি মুহূর্ত ভয়ের মধ্য দিয়ে কাটবে। তাহলে দেরি কিসের? শুরু করা যাক আজকের সাপ্তাহিক হিটস পডকাস্ট। এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। বন্ধুরা, ছলনা বা ভূত প্রেত নিয়ে আপনারা অনেক গল্প শুনে থাকবেন, কিন্তু আজকের গল্পটা একটু আলাদা। আমি হয়তো অনেক বছর আগে কিংবা অনেক মাস আগেও একটি গল্প বলেছিলাম, একটি বিয়ের শোভাযাত্রা নিয়ে, যেটি অন্ধকারে হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল। তারা তাদের গন্তব্যে আর কখনোই পৌঁছাতে পারেনি। লোকেরা বলে সেই রাতের গাঢ় অন্ধকার যেন পুরো শোভাযাত্রাটিকে গিলে ফেলেছিল। গরুর গাড়ি, ব্যান্ড পার্টি, এই সব কিছু এমনভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল যেন তারা কোনোদিন ছিলই না। এখনও পর্যন্ত যখন কেউ সেই পরিত্যক্ত রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন দেখা যায় অদ্ভুত কিছু নড়াচড়ার ছায়া, শোনা যায় ঘুঘুরের ঝনঝনানি, গরুর গাড়ির কড়কড় শব্দ, আর কোথাও দূরে ভেসে আসে এক করুণ চিৎকার। অন্ধকার যেন সব কিছু নিঃশব্দে গ্রাস করে নিয়েছিল। আজকের গল্প তেমনই, তবে আজ আমি আপনাদের জন্য একটি ছোট্ট টাস্ক এনেছি। আপনার জীবনে দেখা সবচেয়ে ভয়ানক স্বপ্নটা কী ছিল? মাত্র কয়েকটি লাইনে আমাকে কমেন্ট করে জানান। যদি আপনার স্বপ্ন থেকে আমি একটি ভালো গল্পের থিম খুঁজে পাই, তাহলে আগামী 2 সপ্তাহের মধ্যে আমি সেই স্বপ্ন নিয়েই একটি নতুন গল্প নিয়ে হাজির হব। চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক। আমার ছোটবেলায় আমি প্রায় আমার ঠাকুমাকে জিজ্ঞেস করতাম, ঠাকুমা, আমরা অন্ধকারকে এত ভয় পাই কেন? ঠাকুমা হেসে বলতেন, কারণ অন্ধকার সব কিছু গিলে ফেলে, তার কোনো মুখ নেই, কোনো শব্দ নেই। তিনি বলতেন, অন্ধকার চুপচাপ আসে, একটা বিষের মতো, ধীরে ধীরে সব কোণে ঢুকে পড়ে, কিন্তু যখন আলো আসে তখন সে সঙ্গে সঙ্গে নিয়ে আসে জীবন, হাসি, পাখির ডাক আর নতুন আশা। কিন্তু অন্ধকার সব কিছু কেড়ে নেয়। যখন আকাশে সন্ধ্যার রেখা নামতে থাকে, পাখিরা ফিরে আসে বাসায়, শিশুরা মায়ের আঁচলে লুকোয়, রাস্তাগুলো নিস্তব্ধ হয়ে পড়ে, আর মানুষ নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। কিন্তু বলুন তো, কোনো দরজা কি কখনো অন্ধকারকে আটকাতে পেরেছে? না, কারণ অন্ধকার তো আগে থেকেই আশেপাশে থাকে। অন্ধকারে যেন সব কিছু মুছে যায়, রয়ে যায় শুধু এক গভীর নির্জনতা। আর মানুষ ঠিক এই শূন্যতাকেই সবচেয়ে বেশি ভয় পায়। আমার ঠাকুমা অন্ধকারকে এতটাই গভীরভাবে বর্ণনা করতেন যে আমি শিউরে উঠতাম। তখন তিনি আমাকে কোলে টেনে নিয়ে বলতেন, আয়, তোকে একটা গল্প বলি, এক অন্ধকারের গল্প, যা 3 বন্ধুকে গিলে নিয়েছিল। ভয় পেতাম ঠিকই, কিন্তু তার কোলে বসে সেই গল্প শুনতে খুব ভালো লাগতো। তিনি আমার মাথায় হাত বুলিয়ে সেই ভয়ঙ্কর গল্পটা বলতেন ধীরে ধীরে। আজকের গল্প তেমনই একটি গল্প। শেখর আর দীপক পৌঁছেছিল তাদের পুরনো বন্ধু শচীনের বাড়িতে। শচীন আগে থেকেই ব্যাগ গুছিয়ে প্রস্তুত ছিল। 3 জনেই গাড়িতে উঠে পড়ল। উদ্দেশ্য অবিনাশের হলুদের অনুষ্ঠানে যোগ দেওয়া। অবিনাশও তাদের কলেজেরই বন্ধু ছিল, তবে পারিবারিক সমস্যার কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে সে তার গ্রামে ফিরে যায়, চাষবাস শুরু করে। তবুও বন্ধুত্বে কোনো ঘাটতি ছিল না। সময় পেলেই দেখা হতো, গল্প হতো, হাসি মজা চলতো আগের মতোই। শচীনের আজ শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হতেই তারা খুশি মনে রওনা দিল রায়গড়ের উদ্দেশ্যে। পুনে থেকে মানগাঁও প্রায় 120 কিলোমিটার পথ। হিসেব মতো 2-2.5 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা। সন্ধ্যা 6টা নাগাদ তারা বেরিয়ে পড়ে। গাড়িতে চলতে চলতে কেরিয়ার, বিয়ে আর কলেজের নতুন মেয়েদের নিয়েই হইচই চলতে থাকে। এমন সময় শচীন একটা সাইনবোর্ড দেখে গাড়ি থামাতে বলে, আর সেই সাইনবোর্ডে লেখা ছিল মদের শোরুম।
দীপক গাড়ি পাশে থামালেও শেখর বিরক্ত হয়ে বলল, আরে মাথা খারাপ নাকি? তোদের মনে নেই অবিনাশ বলেছিল ওদের বাড়িতে এসব চলবে না? ওদের বাড়িতে সবাই ভক্ত ধরনের লোক, কেউ মাংস মদ ছুঁয়েও দেখে না। আমরা যদি এসব নিয়ে সেখানে যাই তাহলে খুব খারাপ দেখাবে, ওদের খুব খারাপ লাগবে। দীপক ও শেখরের সঙ্গে একমত হলো, কিন্তু পরীক্ষার চাপে কাটিয়ে সদ্য মুক্ত হওয়া শচীন তখন মদের আবেশে মজে যেতে চাইছিল। বন্ধুত্বের দোহাই দিয়ে শেষমেশ সে দুটো মদের বোতল কিনেই ফেলল। গাড়িতে বসে দীপক কিছু শর্ত দিল, যেখানে সেখানে কিন্তু খোলা যাবে না, বুঝলেই? আর কেউ যেন টের না পায়, আর পুরোটা গোপনে রাখতে হবে। শচীন মাথা নেড়ে সব কিছু মেনে নিল। রাত 8টা নাগাদ তারা পৌঁছে গেল অবিনাশের বাড়িতে। পুরো বাড়িতে হলুদের প্রস্তুতি তখন তুঙ্গে। অবিনাশ ও তার হবু স্ত্রী সামনে বসে গায়ে হলুদ মাখছিল। চারপাশে উৎসবের আমেজ। ছোট্ট একটা ডিজে বাজছে, বন্ধুরা সবাই নাচছে, গানে গানে আনন্দে চারিদিকে মুখর। শেখর, দীপক, শচীন তরতরিয়ে গিয়ে অবিনাশকে হলুদ মাখাতে লাগলো। প্রচুর ছবি তোলা হলো, সবাই মেতে উঠেছিল আনন্দে। কিছুক্ষণ পর গ্রামের বন্ধুরাও তাদের গায়ে হলুদ মেখে দিল। এরপর শুরু হলো আরও বেশি নাচ গান আর হইচই। এই আনন্দের মাঝেই তিনজন আস্তে করে গাড়ির পাশে গিয়ে চুপি চুপি মদের বোতল খুলে বসল। তারা মাতাল হয়ে নাচতে লাগলো। রাত 11টা নাগাদ গ্রামের কিছু বড় বয়স্ক মানুষ এসে ডিজে বন্ধ করতে বললেন। তখন শেখর আর দীপক কিছুটা স্বাভাবিক ছিল। তারা শচীনকে নিয়ে সাইডে চলে গেল, কিন্তু শচীন তখন পুরোপুরি নেশায় ডুবেছিল। নিজেকে ঠিক রাখতে পারছিল না, কারো কোনো কথা শুনতেই চাইছিল না। অবিনাশ সব কিছু লক্ষ্য করেছিল। সে দীপককে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলল, ভাই, আমাদের গ্রামে মদের উপর কড়া নিষেধ আছে। কেউ যদি টের পায় তো তোরা খেয়েছিস, তাহলে পুলিশ ডেকে নেবে। আমার বিয়েতে একটা ঝামেলা হলে খুব সমস্যা হয়ে যাবে রে ভাই। তোরা প্লিজ এখনই এটা থামা, ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা। আমার বাইক নিয়ে চলে যা পাশের গ্রামে, ওখানে একটা লজ আছে, আর রাতে ওখানেই কাটিয়ে নিস। আমি তোদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। অবিনাশের কথাটা শেখর আর দীপকের কানে ঠিকই পৌঁছেছিল। তারা আর ঝুঁকি নিতে চায়নি, তাই অবিনাশের বাইকটা নিয়ে মাঝখানে মাতাল শচীনকে বসিয়ে তিনজন বেরিয়ে পড়ল গ্রামের বাইরে পাশের লজে যাওয়ার উদ্দেশ্যে। তখন রাত প্রায় 12টা। অমাবস্যার নিকটে আকাশে চাঁদের আলো প্রায় নেই বললেই চলে। গ্রামের রাস্তাগুলো এমনিতেই অন্ধকার, কোনো স্ট্রিট লাইটও নেই, শুধু বাইকের হেডলাইট আর শখের মোবাইলে 2% চার্জে চলতে শুরু করলো তারা। চলতে চলতে হঠাৎ সেই মোবাইলটাও বন্ধ হয়ে গেল। দীপক, যার মোবাইল হয়তো কোথাও পড়ে গেছে, কিছুতেই মনে করতে পারছিল না। মাঝে বসে থাকা শচীনও তখন নেশার ঘোরে গলা ঝাঁকিয়ে বক বক করেই চলেছে। তারা দুজনেই হতভম্ব হয়ে পড়ল। এখন কোথায় যাবে? কোনো দিকেই তো রাস্তাটা শেষ হচ্ছে না, কোনো দিকেই তো রাস্তাটা শেষ হচ্ছে না। রাস্তা যেন এক অলৌকিক গোলক ধাঁধা হয়ে উঠেছে। স্বপ্নের সেই সরু কাঁচা রাস্তাগুলোর কথা এতদিন শুধু গল্পেই শুনেছে, আজ সেই ভয়াল বাস্তবের মুখোমুখি। হঠাৎ অন্ধকারে শেখর পড়ল, দেখ ভাই, মনে হচ্ছে আমরা কোনো ভূতের রাস্তার মতো এসে পড়েছি। দীপক তার কথা শুনে একটু হেসে ফেলল, তবে আতঙ্ক তার চোখেও লুকোচ্ছিল না। শচীন তখনও যেন ঘুমের মাঝে উল্টো পাল্টা বলেই চলেছে। তাদের সামনে কোনো দিক ঠিক নেই, তাই ঠিক করল একটু গিয়ে কোথাও দাঁড়িয়ে বিশ্রাম নেবে। তারা বাইক চালিয়ে কিছু দূর গিয়ে একটা বিশাল বট গাছের নিচে গাড়িটা থামালো। দীপক শচীনকে না নামিয়ে নিচে নামতে পারছিল না, তাই শেখর শচীনকে নামাতে সাহায্য করল। এই সময় হঠাৎ শেখরের ব্যালেন্স হারিয়ে গেল, বাইক পড়ে গেল, আর এক ধাক্কায় বিশাল আওয়াজ হলো। গভীর রাতে চারপাশে পিনপতন নীরবতা, আর সেই আওয়াজে যেন শূন্যতা কেঁপে উঠল। দীপক গালাগালি করতে করতে উঠল আর রেগে গিয়ে মাতাল শচীনকে ঠেলে দিল। শেখর একটু হাসতে হাসতে বলল, দেখলি, আমি আগেই বলেছিলাম না, আগে বিয়েটা হোক,
পরে মজা, এখন নিজের চোখেই দেখ কি ঝামেলায় পড়েছি। দীপক তখন চটে গিয়ে বলল, আরে চুপ কর, এখনও ঠিকমতো রাস্তা পাইনি, তুই আবার জ্ঞান দিতে বসেছিস। শচীন তখনও গাছের তলায় পড়েছিল, এমনভাবে যেন কোনো বিলাসবহুল গাড়িতে ঘুমাচ্ছে। দীপক উঠে দাঁড়ালো, বাইকটা তুলল আর স্ট্যান্ডে রাখল। ঠিক তখনই হঠাৎ একটা ঝাঁকুনি, তার পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করল। সে হেডলাইটের আলোতে নিচের দিকে তাকালো। একটা তীক্ষ্ণ ধারালো পাথর দীপকের জুতোর ভেতর ঢুকে গিয়েছিল, সোজা তার কোড়ালিতে বেঁধে। অনেক কষ্টে সে পাথরটা বের করলো, আর জুতো খুলে দেখতেই হঠাৎ তার কোড়ালি থেকে রক্ত ঝরতে শুরু করলো। একবার হালকা চমকে উঠে সে রক্ত চাপা দিয়ে আবার জুতো পরে নিল। তাদের শরীরে লেগে থাকা বিয়ের হলুদের ঘ্রাণ যেন এতক্ষণে মাটির সৌরভে মিশেছিল, এখন যেন অজানা অশুভ শক্তির দিকে তাদেরকে ডাকতে শুরু করলো। তার উপর সেই তাজা রক্ত, আর সেই রক্তের গন্ধ যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। শেখর আর দীপক তখন রাস্তার ধারে গিয়ে শরীর হালকা করতে ব্যস্ত। ঠান্ডা বাতাসে তাদের শরীর কাঁপছিল, আর হঠাৎ করে বাতাস যেন আরও জোরে বইতে শুরু করলো। ঠিক তখনই তারা পিছন থেকে খুব ধীরে পাথরের ওপর কারো হেঁটে আসার শব্দ শুনল। চোখ তুলে তাকাতেই এক ঝাপসা সাদা ধোঁয়ার মতো ছায়া তাদের চোখে পড়ল। তারা ভেবেছিল হয়তো শচীনই হবে, কিন্তু কিছুটা কাছে আসতেই পরিষ্কার দেখা গেল এক বৃদ্ধ, সাদা পাঞ্জাবি আর হাঁটুর উপরে ধুতি পরা। তারা দুজনেই তখন অন্যদিকে ব্যস্ত ছিল, তাই তেমন কিছু মনে করেনি। হঠাৎ সেই বৃদ্ধটা ধীরে ধীরে তাদের ঠিক পেছনে এসে দাঁড়িয়ে পড়ল, হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ল, আর তারপর মাথা নিচু করে নিজের লালচে জিভ বার করে রাস্তার উপর ছিটকে পড়া রক্ত চাটতে শুরু করল। তৎক্ষণাৎ চারপাশে একটা পচা মাংস আর দাহ করা মৃতদের গন্ধ ছড়িয়ে পড়ল। দুজনেই সেটা অনুভব করল। বাতাসের গন্ধটা এমনভাবে ঢুকছিল যেন তাদের নাক পুরো পচে যাচ্ছে। তারা পিছন ফিরে তাকালো, গাড়ির অন্যদিকে কিছু একটা নড়াচড়া করছিল। দুজনেই একটু পিছনে গিয়ে দেখতে লাগলো। সেখানে দেখা গেল বৃদ্ধ লোকটি শচীনের পাশে বসে তার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তার ঝাঁকড়া সাদা চুল আর নীলচে চোখ এক ধরনের হিংস্র পশুর মতো ঝিলিক দিচ্ছিল, আর সে মাঝে মধ্যে একটু করে বিড়বিড় করছিল, যেন কোনো মন্ত্র সে পাঠ করছে। তাদের কাছে রক্তে লাল হয়ে যাওয়া জিভটা কিন্তু এখনও স্পষ্ট বোঝা যায়নি, তবে তারা খানিকটা স্বস্তি পেল। তারা ধরে নিল হয়তো কোনো বৃদ্ধ পথ হারিয়ে ফেলেছে। তারা গিয়ে বলল, বাবা, ভালোই হলো আপনাকে পেলাম, আমরা একদম রাস্তা হারিয়ে ফেলেছি, হাইওয়ের দিকে যেতে চাই, বলুন তো কোন দিক? বৃদ্ধ ধীরে ধীরে তাদের দিকে মুখ ঘুরিয়ে বলল, তোমরা ঠিক পথেই আছো, শুধু সোজা এগিয়ে চলো, পৌঁছে যাবে ঠিক তোমাদের গন্তব্যেই। দীপক তখন সামনে তাকিয়ে বলল, কিন্তু এই রাস্তায় তো কোনো কিছুই দেখা যাচ্ছে না, না গাড়ি না মানুষ। বৃদ্ধ তখন রাস্তায় পড়ে থাকা পাথরগুলো নিয়ে খেলতে খেলতে ফিসফিস করে বলল, রাস্তাগুলো অনেক রকম হয়, কিন্তু যার কপালে যা লেখা থাকে সে সেটাই পায়, আর নিজের ইচ্ছেই রাস্তা বেছে নেওয়া এটাই সবচেয়ে বড় ভুল। সেই বৃদ্ধর কথাগুলো অদ্ভুত লাগে তাদের, আর তারা সেটা অতটা বুঝতেও চায় না। তারা কিছু না বলেই উঠে দাঁড়ালো, শচীনকে আবার বাইকে বসালো, আর অন্ধকার রাস্তা ধরে এগিয়ে চলল। আর সেই বৃদ্ধ, সে তখনও সেই পাথরগুলো নিয়ে খেলা করছিল, নিজের সাথে ফিসফিস করে কিছু বলতে বলতে। তাদের ছায়াগুলো অন্ধকারে মিলিয়ে যেতেই বৃদ্ধের শুকিয়ে যাওয়া কালো ঠোঁটে লালচে জিভ নামল, আর তার মুখ জুড়ে ছড়িয়ে পড়ল একটা বিকৃত হাড় হিম করা হাসি। তিনজন তাদের মঞ্জিলের দিকে এগিয়ে চলল। এই ভয়াবহ রাত, যেখানে রাস্তার কোনো শেষ নেই। এই কথা বলেই বৃদ্ধ লোকটা অট্টহাসিতে ফেটে পড়ল। তার হাসিটা এমন ভয়ঙ্কর ছিল যে আশেপাশে বাতাসেও
যেন গা ছমছম করে উঠল। কিন্তু সেই হাসি শোনার মতো কাছাকাছি কেউই ছিল না, না দীপক, না শেখর, না শচীন। তিনজনেই তখন অনেক দূরে বেরিয়ে পড়েছে, সেই পথ ধরে যেটা বৃদ্ধ দেখিয়ে দিয়েছিল। শেখর তখনও পেছনে তাকিয়ে হেসে বলল, আরে এত রাত্রে কেমন কেমন লোকজন ঘুরে বেড়ায় রাস্তায়। হ্যাঁ। এই কথা শুনে দীপক হেসে উঠল। আরে ছাড় না, বুড়োটা যাই হোক ঠিক দিকটা তো বলেই দিল, তোর মোবাইলের মতো তো আর ব্যাটারি শেষ হয়ে যায়নি। দুইজনেই এই কথায় হেসে উঠল। শেখর তখন মজা করে বলল, আচ্ছা তোকে যখন এখানকার বুড়োটা খুব ভালোই লেগেছে, তাহলে এখানকার কোনো একটা মেয়ে দেখে বিয়ে করে নে। দীপক মুচকি হেসে শচীনের দিকে তাকিয়ে বলল, আরে এখন চুপ থাক, আগে রাস্তা দেখি, কে জানে আর কতদূর যেতে হবে। চারিদিকে গভীর অন্ধকার। বাইকটি কড়কড় করে পাথরের পথের দিকে চলতে লাগলো। হেডলাইট যতটুকু আলো ফেলছে তার বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। রাত তখন 11টা পেরিয়ে 12টার পথে, কিন্তু তাদের এই যাত্রা যেন শেষই হচ্ছে না। হাওয়ায় এখনও একটা পোড়া মাংসের গন্ধ, আর কানে কানে এক অদ্ভুত সরসর শব্দ, যেন কেউ গাছের আড়ালে ছুটে বেড়াচ্ছে। রাস্তার দুই পাশে ছিল উঁচু উঁচু গাছ, কোনোটা যেন মানুষের মতো দেখতে, কোনোটা মনে হচ্ছিল যেন অন্ধকারে দাঁড়িয়ে থাকা পিশাচ। ঝিঝি পোকার শব্দ সেই নিস্তব্ধতাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলছিল। তাদের মনে হলো তারা বারবার একই জায়গায় ঘুরে আসছে, কিন্তু কেউ কাউকে কিছু বলছে না। ভয়ের মধ্যে একটা অদ্ভুত চুপচাপ বোঝাপড়া হচ্ছে তাদের ভিতর। শেখরের মুখ ঘামে ভিজে গিয়েছে, চোখ গাড়ির রাস্তায় স্থির। যত স্পিড বাড়ায় রাস্তা যেন শেষই হতে চায় না। ঠিক তখনই রাস্তার একপাশে একটু আলো দেখতে পেল শেখর। পেছন থেকে দীপক বলল, দেখ সামনে আলো দেখা যাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে ভাই, আমরা এখনও কি সেই একই রাস্তায়? তার অনেক তৃষ্ণা পেয়েছে, কিন্তু আসলে সে একটা মানুষের মুখ দেখতে চেয়েছিল। এই নির্জন রাস্তায় সেই বৃদ্ধ লোকটা ছাড়া তারা আর কাউকেই দেখতে পায়নি এখনও পর্যন্ত। এমন সময় দীপক বলল, চল, এভাবে কিচ্ছু হবে না, ওই পাট ক্ষেতের দিকে একটা পাকা রাস্তা আছে, চল ওই দিকে যাই। তারা আর বেশি কিছু ভাবেনি, সোজা সেই পিচ্ছিল মাটির রাস্তা ছেড়ে ক্ষেতের মধ্যকার গড়গণ্ডির দিকে বাইক ঘুরিয়ে দিল। দূরে দেখা গেল কিছু আলো, আলোর ধোঁয়ার কুণ্ডলী ঘুরে ঘুরে আকাশে উড়ছে। হাঁটতে হাঁটতে তারা সেই জায়গায় পৌঁছালো। একটা ছাউনি ঘরের সামনে 3টা পাথরের জুড়ে বানানো একটা মাটির চুল্লি চলছিল। একজন বৃদ্ধা মহিলা বসে সেই চুল্লির সামনে, হাতে একটা লোহার পাইপ, যেটা দিয়ে সে চুল্লিতে হাওয়া দিচ্ছিল। চুল্লির উপর একটা মোটা ঢাকনা দেওয়া হাঁড়ি, যেটা থেকে অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল। দীপক গাড়ি থামালো, শচীনকে নামালো গা থেকে। শেখর স্ট্যান্ড লাগিয়ে দাঁড়ালো। সামনে কয়েকটা ছোট্ট ছোট ঝুপড়ি, কিন্তু কোনো আলো নেই, শুধু সেই বৃদ্ধা, সেই চুল্লি আর সেই খাবারের গন্ধ, নাকি কিছু পোড়া চামড়ার গন্ধ। ঝুপড়ির দরজাটা আধ খোলা, ভেতরে একটা হালকা নীলচে আলো জল করছিল। না সেটা কোনো লণ্ঠনের আলো, না কোনো বৈদ্যুতিক বাতির। মনে হচ্ছিল যেন কোনো নীল আগুন জ্বলছে ঘরের ভেতর, আর সেই ঘরের বাইরে এক বৃদ্ধা মাটির চুল্লিতে আগুন জ্বালাচ্ছিল। শেখর আর দীপক শচীনকে একটি ভাঙা পুরনো কাঠের বেঞ্চে বসিয়ে দিল। তারপর দুজনেই ধীরে ধীরে বৃদ্ধার কাছে গেল। দীপক জিজ্ঞেস করল, মা, একটু জল পাওয়া যাবে? বৃদ্ধা মুখ তুলে চুল্লির ধোঁয়া সরিয়ে মাটির একটা মটকির দিকে হাত দেখিয়ে দিল। দীপক এগিয়ে গেল সেই কলসির দিকে। এদিকে শেখর পাশে বসে বলল, মা, হাইওয়ে কোন দিক দিয়ে যাওয়া যাবে? মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। বৃদ্ধা হেসে মাথা তুলল, তার গলাটা খসখসে, গম্ভীর। এই জায়গায় পথগুলো এমনই, একবার কেউ যদি এই রাস্তায় ঘোরে সে আর ফিরে যেতে পারে না। তারও ওই হাসি, আগে যতটা ধীর, এখন যেন কানে কানে বাজতে থাকা শয়তানের হাসির মতো লাগছে। শেখরের বুক ধক ধক করতে লাগলো। এই জায়গাটা স্বাভাবিক নয়, সে সেটা বুঝে গিয়েছে। সে ধীরে ধীরে চুল্লির আলোর দিকে তাকিয়ে দীপকের দিকে চাইল। দীপকের হাতে একটা গ্লাস, সে তখনও সেটা মুখে তুলছে। শেখর চোখে ইশারা করতেই দীপক বুঝে গেল, কিন্তু গ্লাস মুখে তুলতেই দীপক থেমে গেল।
এই জলটা যেন বেশ ঘন আর আঠালো। সে নিচে তাকিয়ে গ্লাসে যা দেখল তাতে গলার আওয়াজ আটকে গেল। ওটা জল নয়, ওটা ছিল রক্ত। গ্লাস রক্তে ভরা, আর সেই কলসিটাও রক্তের টইটুম্বুর। দীপক চিৎকার করে পিছিয়ে গেল। তখনই বৃদ্ধা উঠে দাঁড়াতে লাগলো। তার মাথা থেকে সাদা চরচিহ্ন শাড়ির আঁচল পিছিয়ে গেল। শেখর তাকিয়েই স্তম্ভ। তার মাথা সম্পূর্ণ টাক, চামড়াটা কালো, গালের চামড়া ঝুলে গেছে, চোখের জায়গায় গভীর দুটো অন্ধ গর্ত, আর ঠোঁটের কোণে যেন একটা শয়তানি হাসি। নাকের নিচে লম্বা একটা দাগ, যেন রক্তের লাইন টেনে নেমে এসেছে ঠোঁট পর্যন্ত। শেখর আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে সোজা দৌড়ে বাইকের দিকে ছুটল। দীপক তার পিছনে পেছনে। বৃদ্ধা এবার কুঁজো হয়ে রাগী গলায় শাঁসা করে রওনা দিল তাদের পিছনে। তার হাতে আর কোনো লাঠি নেই। তার হাঁটুর নিচে দেহটা রিপটাইলের মতো, সাপের মতো বাঁকছে। চুল্লির আলোয় স্পষ্ট বোঝা গেল তার শরীরের জায়গায় জায়গায় কাঁটা, ছিঁড়ে যাওয়া চামড়া, একটা মৃত্যুর ছায়া যেন মাটি ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে আসছে। এই অবস্থায় হঠাৎ শেখর দেখে শচীন তখনও বসে আছে সেই বেঞ্চে। সে জোরে চিৎকার করে উঠল, শচীন দৌড়! তার গলা শুনে বৃদ্ধা হঠাৎ থেমে গেল। সে আস্তে আস্তে ঘুরে শচীনের দিকে তাকালো। ঠিক তখনই ঝুপড়িটার দরজা পুরোপুরি খুলে গেল, আর সেই দরজার ফ্রেমে দাঁড়িয়ে গেল একটি ছায়া। সেই বুড়ো লোকটা যে তাদের এই পথ দেখিয়েছিল। শচীন পুরো অবাক। তার মাতাল ভাব এক মুহূর্তে কেটে গেল। সে চারপাশে তাকিয়ে বুঝতে পারছিল না যে সে আসলে কি দেখছে। বৃদ্ধা যখন পিছন ফিরল, শচীন তখনই পালাতে শুরু করলো উল্টো দিকে। শেখর আর দীপক গাড়িতে চড়ে বসে। এক সেকেন্ডেও সময় নষ্ট না করে বাইক স্টার্ট করে দিল। ইঞ্জিন গর্জে উঠল, আর তারা সেই ভয়ঙ্কর রাতে সেই ঝুপড়ি থেকে দূরে পালিয়ে গেল। শেখর আর দীপক যখন বাইক চালিয়ে পালিয়ে যাচ্ছিল, পিছন ফিরে এক ঝলক দেখে চমকে উঠল। সেই ভয়ঙ্কর বুড়িটা এখন রাস্তার ধারে দাঁড়িয়ে, আর জোরে জোরে সে অমানবিক হাসি হাসছে। শচীন তখনও হেঁটে দৌড়ে পালাচ্ছিল। কিছুটা দূরে এসে গাড়ি থামানো হলো। তিনজনের মুখে একবারে কোনো শব্দ নেই, চারপাশে শুধু হাওয়ার শব্দ আর বুক ধরফরানি। দীপক হঠাৎ চিৎকার করে উঠল, সব তোর জন্য হয়েছে, সব তোর জন্য হয়েছে রে শচীন। তুই যদি ওই দাদুর দেখানো রাস্তায় না যাতিস, তাহলে আর এরকম আমাদের বিপদে পড়তে হতো না। কিন্তু শেখর হাত তুলে শান্ত করল, এখন ঝগড়ার সময় না, যত দ্রুত সম্ভব এখান থেকে পালানো উচিত। তারা আবার বাইক চালাতে লাগলো। যে রাস্তা সামনে পেল সেই পথেই ছুটে চলল। অনেকটা দূরে একটা বড় বটের গাছ। সেই বটের গাছে সেখানে তারা দাঁড়ালো। ভয়ে দুশ্চিন্তায় কাঁপতে থাকা শচীন হঠাৎ বলল, ভাই একটু থাম, আমি আর পারছি না, বাথরুমটা সেরে নিই। বাইক থেকে নেমে সে 2 কদম দূরে গিয়ে দাঁড়ালো। ভয়ে তার শরীর কাঁপছে। সবাই বাইকের কাছে দাঁড়িয়ে, কেউ কারো থেকে 1 পা দূরে হবার সাহস রাখে না। কাজ শেষ করে সে ঘুরে ফিরে তাকাতেই তিনজনের চোখ কপালে। ওরা আবার ঠিক সেই জায়গাটাতেই ফিরে এসেছে। সেই পুরনো বটগাছ আর সেই ভাঙাচোরা ঝুপড়ি ঘর, সেই ভয়ঙ্কর বুড়ির সাথে যেখানে প্রথম দেখা হয়েছিল তাদের। শচীন মাটিতে বসে পড়ল আর সে বলল, এটা ছলনা, আমরা ছলনায় পড়ে গেছি। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের গহীন থেকে আবার ভেসে এলো এক ভয়ঙ্কর হাসি। তবুও তারা তিনজন কোনো রকমে নিজেদের সামলে আবার বাইকে উঠল, আর পুরো জোরে বাইক ছুটিয়ে দিল। রাস্তাটা যেন আর শেষ হতেই চায় না। দুপাশে গাছগুলো যেন আরও বেশি ঘন, আরও বড্ড বেশি অশুভ হয়ে উঠেছে। আর আকাশে নেই একটাও তারা, নেই চাঁদের আলো, শুধু ঠান্ডা হাওয়া আর ভয়ানক নীরবতা। বাইক যেন ঘূর্ণিতে পড়েছে, বারবার একই রাস্তা পেরিয়ে যাচ্ছে। এখানেই দাদির গল্প থেমে যায়। আমি জিজ্ঞেস করলাম, তারপর দিদা, তারা কি বেঁচে ফিরেছিল? দাদি এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, শোনা যায় সেই তিনজন পুরো রাত ঘুরে বেরিয়েছিল সেই পথেই। তারপর তাদের আর কখনো দেখা পাওয়া যায়নি। আজও সেই সময়ে যদি কেউ সেই পথ দিয়ে যায়, সে শুনতে পায় একটা বাইকের গর্জন, কখনো কান্নার আওয়াজ, আর কখনো ভয়ের চিৎকার। আর অন্ধকারের মাঝে দেখা যায় কিছু ছায়ামূর্তি, দৌড়াচ্ছে, পালাচ্ছে, পথ খুঁজছে। আর তারা কোনো মানুষ নয়,
তাদের ছায়া যেন চিরদিনের জন্য সেই ছলনায় আটকে গেছে। এই গল্পটা সত্যি ছিল না হয়তো, নাকি ছিল জানি না, কিন্তু দাদির মুখে এই গল্পটা শুনে আমার গা এখনও কাঁটা দিয়ে উঠেছে। তো এটি ছিল প্রথম গল্প। তাহলে এবার চলি দ্বিতীয় গল্পের দিকে। আজকের এই গল্পটি আমার এক বান্ধবী পাঠিয়েছে, আর আমি সেই বান্ধবীর হয়েই গল্পটি পাঠ করব। গল্পটি তার দাদু এবং তার দিদার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। তাহলে চলুন আর দেরি কিসের, শুরু করা যাক। প্রতিটি পরিবারেই কিছু না কিছু রহস্য থাকে, আর এই রহস্যগুলোর পিছনে লুকিয়ে থাকে এমন সব ঘটনা যা হয়তো ভয়ঙ্কর, কখনো কখনো ভয়াল স্মৃতি হয়ে আমাদের মাঝেই ঘুরে বেড়ায়। এমন কিছু কাহিনী যা কখনোই আমাদের বাড়ির বড়রা আমাদের বলতে চান না। এই কাহিনীগুলো বলা হয় শুধুমাত্র রাতের নিস্তব্ধ অন্ধকারে, চাপা স্বরে। আমার এমনই একটি গল্প শুনেছিলাম আমার দিদিমার মুখে। এই গল্পটি আমার দাদুর সঙ্গে এক চুড়েলের দেখা হওয়া নিয়ে। সেই রাতে বাবা আর আমার দুই কাকা গ্রামের ধান খেতে বন্ধুদের সঙ্গে পার্টি করতে চেয়েছিলেন, কিন্তু মা কিছুতেই যেতে দিতে চাইছিলেন না। আসলে মা যতটা ঈশ্বরে বিশ্বাস করতেন তার চেয়েও অনেক বেশি ভয় পেতেন ভূত প্রেতকে। এমনকি নাম শুনলেই আঁতকে উঠতেন তিনি। শেষমেশ বাবা কোনোভাবে মাকে বুঝিয়ে রাজি করিয়ে মাঠে চলে যান, কিন্তু ওরা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামে বিদ্যুৎ চলে যায়। চারিদিকে নেমে আসে ঘন অন্ধকার, আর সেটা আবার খাওয়ার সময়। মা তখন এক কোণে গিয়ে চুপচাপ বসে পড়েন। সে রাতে আমি আর কাকিমা বাইরে অন্ধকারেই বাসন ধুয়ে নিই। সেই সময় চারিপাশের গ্রামগুলোতে শুধু টিমটিমে লণ্ঠন আর গ্যাসবাতির আলো দেখা যাচ্ছিল। সব কাজ মিটে যাওয়ার পর আমরা সকল মহিলা একটি ঘরে গিয়ে শুতে যাই। রাত তখন ঠিক 10টা। মা তখনও তার জায়গা থেকে ওঠেননি। সোজা ঘুমানোর ঘরে এসে আমাদের সঙ্গে শুয়ে পড়েন। ঘরে ছিলাম আমি, দিদিমা, দুই কাকিমা আর মা। আমি শুয়েছিলাম দিদিমা আর কাকিমার মাঝখানে। আমরা সবাই মায়ের মুখ দেখে একটু হাসাহাসি করছিলাম। তখনই দিদিমা বললেন, চুড়েলের একটা গল্প শুনবি? গল্প শোনানোর আগে তিনি মাকেও জিজ্ঞেস করেছিলেন, তুই শুনবি? মা তখনই বুঝে গিয়েছিলেন দিদিমা কোন গল্প বলবেন। তিনি সঙ্গে সঙ্গে না করে দিয়ে বললেন, যদি শুনি তাহলে সারা রাত আর ঘুম আসবে না। তবুও আমি জেদ করায় দিদিমা সেই গল্প বলা শুরু করেন। তিনি প্রথমে জিজ্ঞেস করেন, তুই জানিস চুড়েল কাকে বলে? আমি বলেছিলাম না, শুধু শুনেছি এক ধরনের ভূত। তখন দিদিমা একটু হেসে বললেন, দেখ, চুড়েল মানে এক ধরনের নারী আত্মা। সাধারণত এমন নারী যারা গর্ভবতী অবস্থায় বা সন্তান প্রসবের সময় মারা যায়, বা যদি কোনো স্বামী তার স্ত্রীকে নির্মমভাবে খুন করে তাহলে সেই নারীর আত্মা প্রতিশোধ নিতে ফিরে আসে এই জগতে। কখনো সন্তান জন্মের সময় অবহেলায় মারা যাওয়ায় মায়েরাও চুড়েল হয়ে ওঠে। আর এখন যে গল্পটা তোকে বলছি সেটা তোদের দাদুর মানে আমার স্বামীর সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। এটা আমি নিজে চোখে দেখেছি, নিজে বেঁচে সেই মুহূর্তটা অনুভব করেছি। এই কাহিনী বাড়ির সবাই জানে, শুধু তুই জানিস না। তোর দাদুর নাম ছিল জয়পাল। এটা তখনকার কথা, যখন তোর দাদু জামালপুর নামের এক রেল স্টেশনের পাশে এক গ্রামে থাকতেন। সেই সময় গ্রামটা খুবই অচপাড়া গা ছিল। তাদের বাড়ির খুব কাছেই ছিল একটি পুরনো কবরস্থান।
সেই কবরস্থানে যাওয়ার একটা পথ ছিল, একটা গা ছমছমে সরু গলি যা দিয়ে মিশেছে কবরস্থানে। পথটা এতটাই ঝোপঝাড়ে ভর্তি ছিল যে সেখানে লম্বা মোটা ঘাসে প্রায় ঢেকে গিয়েছিল রাস্তা। লোকজন সেই রাস্তা এড়িয়ে চলতো। আর তুমি তো জানোই, আমাদের হিন্দু ধর্মের দেহকে কখনো কবর দেওয়া হয় না। আমাদের ধর্মে সাধারণত মৃতদের দাহ করা হয়, কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে হিন্দুদের মধ্যেও দাফনের রীতি রয়েছে। যেমন যখন কোনো শিশুর মৃত্যু হয় তখন তাকে কবর দেওয়া হয়। তবে এমন আরও একটি রহস্যময় দাফনের ঘটনা রয়েছে যা করা হয় সম্পূর্ণ গোপন পদ্ধতিতে, গুটি কয়েক নির্দেশ মানুষের উপস্থিতিতে। এটা হচ্ছে চুড়েলকে দফন করার পদ্ধতি। হ্যাঁ, এটা সত্যি। আমাদের গ্রাম এবং আশেপাশে আরও কিছু গ্রাম এমন আছে যেখানে নারীদের দাফন করা হতো, যাদের মৃত্যু খুবই মর্মান্তিকভাবে দুর্ঘটনায় কিংবা অত্যাচারের ফলে ঘটত। আর যদি সন্দেহ হতো যে সেই নারী মৃত্যুর পর চুড়েল হয়ে ফিরে আসতে পারে, তাহলে তাকে এক বিশেষ নিয়মে কবর দেওয়া হতো। ঠিক সেই বছরই আমার ও তোমার দাদার বিয়ে হয়েছিল। আমাদের ঘরের ঠিক সামনেই ছিল একটি ছোট্ট জঙ্গলের রাস্তা, যেটা দিয়ে মাঠে যাওয়া যেত। ঠাকুমা বলেছিল রাস্তা ছোট হলেও তা ঝোপঝাড়ে ভরা ছিল। মোটা লম্বা ঘাস আর ঝোপঝাড়ে সেই পথ গা ছমছমে হয়ে উঠেছিল। উপরন্তু সেই পথের মাঝেই ছিল এক পুরনো কবরস্থান। সেই কারণে গ্রামের লোকেরা ধীরে ধীরে সেই পথ ব্যবহার বন্ধ করে দেয়। তবে আমি আর তোমার দাদু মাঝে মাঝে সেই পথ ধরেই মাঠে যেতাম, কারণ ওইটা ছিল সবচেয়ে ছোট আর সময় বাঁচানো পথ। বিয়ের কয়েক মাসের মধ্যেই আমি গর্ভবতী হয়ে পড়ি। এই খবরে আমরা দুজনেই খুব আনন্দিত ছিলাম। কিন্তু হঠাৎ একদিন দাদু আমাকে মাঠে যেতে নিষেধ করে। শুধু মাঠে নয়, এমনকি বাড়ির বাইরে কোথাও বেরোতেও মানা করে দিলেন। তিনি আমার ও আমাদের অনাগত সন্তানের যত্ন নিতে চাইছিলেন। আমিও তো গ্রামেরই মেয়ে, তাই দাদুর মতোই একগুঁয়ে ছিলাম। তবুও তিনিও জোর দিয়ে বললেন, কারণ তখন গ্রামের মানুষের একটা বড় ভয় ছিল, যদি কোনো গর্ভবতী নারী মারা যায় তবে সে চুড়েল হয়ে ফিরতে পারে। আর একবার যদি কেউ চুড়েল হয়ে ফিরে আসে তাহলে শুধু পরিবারকে নয়, পুরো গ্রামকে সর্বনাশ হতে পারে। তাই দাদু নিজের মাকেও ডেকে আনলেন যাতে আমার যত্ন নিতে পারেন। এই সময়ে দাদু মাঝে মধ্যেই মাঠেই থাকতেন বা রাতে বাইরে ঘরের অন্য একটি ঘরে ঘুমাতেন। সেই ঘরটি ছিল বাড়ি থেকে মাত্র 8 থেকে 10 কদম দূরে, যেখানে আগে গরু ভেড়া রাখা হতো। পশুগুলো বিক্রি করার পর সেই ঘরটি আমরা অন্য কাজে ব্যবহার করতে শুরু করি। দাদু খুব ভালো মানুষ ছিলেন। আমার এবং আমাদের সন্তানের জন্য তিনি সব কিছু করতেন, কিন্তু আমরা কেউই জানতাম না তিনি অচিরের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে চলেছেন। এক এমন অভিজ্ঞতা যা পূর্বাভাসও ছিল না তার কাছে। কয়েক দিনের মধ্যেই আমি বুঝতে পারি তোমার দাদুর শরীরে অদ্ভুত এক পরিবর্তন ঘটেছে। তার শক্তপোক্ত শরীর যেন এক অচেনা দুর্বলতায় ভেঙে পড়েছে। তিনি দেখতে লাগলেন একজন অসুস্থ মানুষের মতো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ যেন সবসময় লাল, যেন অনেক দিন ধরে এক ফোঁটা ঘুমও আসেনি তার চোখে। এত সব দেখে আমার মনেও সন্দেহ হতে লাগলো, কিছু একটা তো হয়েছে, হয়তো দাদু কিছু একটা আমার থেকে লুকোচ্ছেন। তাই এক রাতে আমি সরাসরি তাকে জিজ্ঞেস করি, তোমার শরীর এমন হচ্ছে কেন? কিন্তু দাদু সেদিনও আমার প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন। তিনি এদিক ওদিকের কথা বললেন, কিন্তু আসল কথাটি একবারও মুখে আনলেন না। আমি তখন গর্ভবতী, আর তাতে তার এমন আচরণ আমাকে আরও চিন্তায় ফেলল। আমি বুঝে উঠতে পারছিলাম না ঠিক কি হয়েছে। একদিন আমি উঠোনের পাশে বসে ধান ঝাড়ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ে গেল সেই জঙ্গলের রাস্তাটার দিকে।
যেটা কবরস্থানের দিকে যায়। আমি অবাক হয়ে খেয়াল করলাম আগের মতো আর এত লম্বা ঘাস নেই সেখানে। ঝোপঝাড়ও অনেকটা পরিষ্কার, মানে কেউ যেন ওই পথ ব্যবহার করছে। কিন্তু কে? কারণ আমি আর দাদু ছাড়া তো কেউই ওই পথ দিয়ে যাতায়াত করতো না। আর এখন তো আমরা নিজেরাও বহুদিন ধরে ওই দিকে যাই না। তবে কে পরিষ্কার করলো ওই রকমভাবে? আমি দাদুকে জিজ্ঞেস করলাম, তারও কিছু জানা নেই বললেন, কারণ তিনিও এখন বেশিরভাগ সময় বাড়ির মধ্যেই থাকেন। এই অদ্ভুত ব্যাপারটা আমার মাথায় ঢুকে গেল। আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজেই নজর রাখব ওই পথে। এইভাবে কটা দিন কেটে গেল, তবে আমি কাউকে সেই রাস্তা দিয়ে যেতেও দেখলাম না। এর কয়েকদিন পরের কথা, এক রাতে আমার ঘুম হচ্ছিল না, বুক ধড়ফড় করছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি উঠে জানলার কাছে গিয়ে বসলাম। রাত গভীর, সব কিছু নিস্তব্ধ। হঠাৎ আমার চোখ পড়ে এক নারীর উপর। সে ছিল অপূর্ব সুন্দরী, একেবারে তরুণী। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। সে এতটাই কাছে দিয়ে হেঁটে গেল যেন আমি হাত বাড়ালেই তাকে ছুঁয়ে ফেলতে পারতাম। কিন্তু আমি কিছু করলাম না। ভাবলাম হয়তো পাশের গ্রামের কোনো মেয়ে অন্ধকারে চুপি চুপি কারোর সাথে দেখা করতে চাচ্ছে, না হয় দেখা করে সে বাড়িতে ফিরে আসছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, সে না পথভ্রান্ত, না কারো কিছু জানতে চাইছে, না একবারও পেছন ফিরে দেখেছে। পরদিন সকালে বাইরে গিয়ে আমি যা দেখলাম তা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বাড়ির চারপাশে কাদা ও ভেজা মাটির উপর স্পষ্ট পায়ের ছাপ, কিন্তু সেই পায়ের ছাপগুলো ছিল সব উল্টো। হ্যাঁ, একদম উল্টো। আমরা যখন হাঁটি তখন আমাদের গোড়ালিতে বেশি চাপ পড়ে, তাই গোড়ালির চাপ থাকে গভীর আর পায়ের আঙ্গুলের ছাপ হালকা। কিন্তু এখানে উল্টো, পায়ের আঙ্গুলের ছাপ গভীর, স্পষ্ট, আর গোড়ালির ছাপ নেই বললেই চলে। এটা দেখে আমি পুরোপুরি শিউরে উঠি। আমার মনে হলো আমাদের বাড়ির আশেপাশে কিছু একটা অদ্ভুত কিছু আছে, যা আমি এখনও পুরোপুরি বুঝে উঠতে পারছি না। তার উপর দাদুর শারীরিক অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছিল। এই অদ্ভুত ছাপ, রাতে দেখা সেই মহিলা, সব কিছু মিলিয়ে আমি ঠিক করলাম আজ রাতে আমি নিজেই খোঁজ নেব কি হচ্ছে আসলে। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়ল, দাদুও। তিনি তার খাবার সেরে তার ঘরে চলে গেলেন। আমি অপেক্ষা করলাম। তারপর লণ্ঠন হাতে নিয়ে ধীরে ধীরে দাদুর ঘরের জানলার দিকে এগোলাম। লণ্ঠনের আলো ধীরে করলাম যেন কারো চোখে সেটা না পড়ে। আর যখন জানলার কাছে পৌঁছালাম, আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম প্রায় লণ্ঠন হাত থেকে ফেলে দিচ্ছিলাম। আমি যা দেখেছিলাম তা আমার সারা জীবনের ভয় হয়ে থাকবে। দাদু বিছানায় চিত হয়ে শুয়ে আছেন, একেবারে মৃতদেহের মতো। আর ঠিক তার শরীরের উপর বসে আছে এক নারী, নগ্ন অবস্থায়। তার পিঠ ছিল আমার দিকে, তার পা পেছনের দিকে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার পা উল্টো। সে একটি চুড়েল ছিল। সে দাদুর উপর বসে তার প্রাণশক্তি চুষে নিচ্ছিল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার শরীর কাঁপছিল, চোখে অশ্রু, মুখে কোনো শব্দ নেই। আমি চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। আমি তখনই বুঝে গিয়েছিলাম তোমার দাদু এক চুড়েলের কবলে পড়েছেন। সে শুধু একজন পুরুষকে মেরে থেমে থাকে না, তারপর পুরো পরিবারকে গ্রাস করে। সেই রাতেও আমি জানলার পাশে দাঁড়িয়ে তাকে আবার হেঁটে যেতে দেখি। সে আবার ফিরছিল অন্ধকারে জঙ্গলের পথ ধরে। আমি বুঝে গেলাম আর দেরি করলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে এখন। পরদিন সকালে আমি হাসপাতালে যাবার নাম করে গ্রামে বেরিয়ে পড়লাম। আমি অনেকের কাছে জিজ্ঞাসা করলাম সম্প্রতি কি কোনো বিবাহিত নারী বা গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে এই কয়েকদিনে। শুনলাম আমাদের গ্রামে এমন কিছু ঘটেনি, কিন্তু এক ব্যক্তি জানালেন পাশের এক গ্রামে সম্প্রতি এক তরুণী মায়ের সন্তান জন্ম নিতে গিয়ে মৃত্যু হয়েছে, আর তাকে কবর দেওয়া হয়েছে পাশেই।
তবে তাকে দাফন করা হয়েছে পুরনো রীতি অনুযায়ী, মানে মুখ নিচে দিক করে উল্টো করে। কিন্তু তার উপর কোনো আত্মা মুক্তির ক্রিয়া, কোনো সুরক্ষা ব্যবস্থা, এই সমস্ত কিছু করা হয়নি। এই কথাগুলো শুনে আমি সব বুঝে গিয়েছিলাম। আমি দ্রুত ফিরে এলাম। এখন আর দেরি করার সময় নেই। আমি প্রয়োজনীয় কিছু জিনিস জোগাড় করলাম। বড় বড় লোহার পেরেক, সরিষার বীজ, আর জোগাড় করলাম কয়েকটি জ্যান্ত জবা ফুল গাছ। আমি গ্রামের কারো সাহায্য নিইনি, কারণ সেই সময়ে এমন জিনিসে কেউ পাশে দাঁড়াতে চাইতো না। গ্রামের সবাই তখন এতটাই ভয়ে ছিল যেন কেউই পাশে এসে দাঁড়াতে চাইছিল না। সবার মনে ভয় ছিল যদি চুড়েলের প্রভাব তাদের উপরও পড়ে। তাই আমি সিদ্ধান্ত নিলাম এই লড়াই আমি একাই লড়ব। আমি সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করলাম এবং একা রওনা দিলাম কবরস্থানের দিকে। কিছু একটা করতেই হবে যাতে দাদুর উপর চুড়েল যে জাদু করেছে, যে তাকে নিজের অধীনে করে ফেলেছে, সেটা ভেঙে দেওয়া যায়। জঙ্গলের সেই পথে হাঁটতে হাঁটতে আমি স্পষ্ট দেখতে পেলাম উল্টো পায়ের ছাপ, ঠিক যেমনটা আমি আমাদের বাড়ির চারপাশে দেখেছিলাম। এইগুলো বলছিল এই পথ ধরেই আসে সেই চুড়ল। এই ছাপগুলো অনুসরণ করে আমি পৌঁছালাম এক কবরের কাছে। সেই কবরেই থেমে গেছে পায়ের ছাপগুলো। আমি বুঝে গেলাম এটাই সেই চুড়েলের কবর। আমি সঙ্গে আনা সরিষার বীজ কবরের উপর ছড়িয়ে দিলাম। শাস্ত্রে বলা হয় চুড়েল সরিষার গন্ধ সহ্য করতে পারে না, আর সরিষার দানা সে গুনে ফেলতে বাধ্য হয়, কিন্তু এক রাতেও তা গুনে শেষ করতে পারে না। তারপর কবরের চারিদিকে গেঁথে দিলাম মোটা লম্বা লোহার পেরেক, আর কবরের উপর বসিয়ে দিলাম লাল জবা গাছের চারা। শাস্ত্রমতে এসবই চুড়লকে কবরের ভেতর আটকে রাখতে সাহায্য করে। তারপর আমি বাড়ি ফিরে এলাম। ফিরে এসে দুটো বাড়ির দোরগোড়ায় পুঁতে দিলাম বড় বড় লোহার পেরেক, যাতে যদি সেই চুড়েল আবার কোনোভাবে ফিরে আসে তবুও সে যেন ঘরের ভিতর প্রবেশ না করতে পারে। পাশাপাশি আমি মাটিতে বড় বড় পাথর দিয়ে এক ধরনের চক্রাকারে বাঁধ তৈরি করলাম, একটি চক্রব্যূহের মতো। কারণ চুড়েল এই ধরনের গঠন দেখলে সে সেখানে আটকে যায়, আর দৃষ্টি সেখানে আটকে পড়ে, সে আর বেরোতে পারে না। আমি এক নয় বহু পথ বেছে নিয়েছিলাম, শুধু একটাই লক্ষ্য, চুড়েলকে আমার পরিবার থেকে দূরে রাখার। সবচেয়ে শেষ ও গুরুত্বপূর্ণ কাজ ছিল দাদুর উপর যে জাদু ছিল তা থেকে তাকে মুক্ত করা। আমি নিজেই ঘরকে শুদ্ধ করলাম। আমি যেহেতু পূজার নিয়ম জানি, আমি সেই ঘরে যজ্ঞ করলাম যেখানে আমি চুড়েলকে দেখেছিলাম। আমি নিজের প্রিয় কিছু জিনিস হোমে আহুতি দিলাম। তারপর ভগবানের কাছে প্রার্থনা করলাম আমার স্বামী, আমার সন্তান আর আমার নিজের রক্ষার জন্য। তাদের এই জাদু থেকে মুক্তি দিন। আমি গঙ্গাজল আর গোমূত্র দিয়ে সেই ঘর শুদ্ধ করলাম। পরবর্তী 11 দিন ধরে আমি প্রতিদিন পাঠ করলাম হনুমান চালিসা। দাদুও আমার সঙ্গে যোগ দিলেন, আর তার ফলও পেলাম। 11 দিনের মধ্যে ধীরে ধীরে দাদুর শরীর ভালো হতে শুরু করলো। তিনি আগের মতো প্রাণবন্ত হয়ে উঠলেন। এর কমাস পরেই আমার প্রথম সন্তান জন্ম নিল, একটি সম্পূর্ণ সুস্থ শিশু, যে আজ তোমার বড় চাচা। দাদির এই কাহিনী শোনার পর সেদিন রাতে আমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েছিলাম। মনে মনে ভাবছিলাম কি অদ্ভুত ছিল দাদির এই সংগ্রাম। তিনি জানতেন না কোনটা কাজ করবে, কিন্তু তিনি সমস্ত রকম চেষ্টা করেছিলেন, আর ভাগ্যের কথা সব কিছুই কাজ করেছিল। তখন থেকে আর সেই চুড়েলকে কেউ কখনো দেখেনি, আর মা অবশ্য সেদিন রাতে ঘুমোতে পারেননি। আর আমি আমার পরের এই গল্পটা আমার ছোটবেলার অনেক বন্ধুদের শুনিয়েছিলাম, বলেছিলাম, কিন্তু সেই সবের কিছুদিন পরেই দিদিমা হঠাৎ মারা যান। আর তখনই আমার মনে পড়ে গেল এই গল্পটা। একদিন আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা, দিদির গল্পটা কি সত্যি ছিল? বাবা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেছিলেন, কোন গল্প? আমি বলেছিলাম চুড়েলটার। কিন্তু তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, হ্যাঁ সত্যি। আর জানো, তখনকার দিনে কেউ যদি খুব সুন্দরী কোনো মেয়েকে দেখত তাহলে সবার আগে তার পায়ের দিকে তাকাতো, কারণ তাতেই বোঝা যেত
সে সত্যিই মানুষ কিনা। তো এতক্ষণ আপনারা শুনলেন আমাদের পডকাস্টের দ্বিতীয় স্টোরি। এবার এই দ্বিতীয় স্টোরিকে পাড়ি দিয়ে আমরা চলে যাব আবারও একটি খতরনাক হরর স্টোরির দিকে, আর সেটি 3 নম্বর স্টোরি হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। পাণ্ডুরঙ্গ খুশিতে লাফাতে লাফাতে বাড়ির আঙ্গিনায় ছোটাছুটি করছিল। পাণ্ডুরং ছিল বলরামের ছোট ছেলে, মাত্র 7 বছর বয়স। বলরামের পরিবার ছিল খুব ছোট্ট কিন্তু ভীষণ সুখী। বলরাম, তার স্ত্রী সুলভা, মা রেখামা, বড় ছেলে গজানন আর ছোট পাণ্ডুরং। বলরাম একজন খেটে খাওয়া কৃষক, যার ডান পা ভেঙে গিয়েছিল। তবুও সে দিনরাত পরিশ্রম করে যেত। সাধারণ একটা দরিদ্র সীমার জীবন। সকালে ঘুম থেকে উঠে সোজা খেতে কাজ করতে চলে যেত। পাণ্ডুরঙ্গ আজ খুব খুশি ছিল, কারণ তার প্রিয় পিসি বাড়িতে আসার কথা। দুপুর 3টে নাগাদ বলরামের মা রেখমা বলরামকে বলল, বলরাম, ঘরে তো আটা একদম শেষ হয়ে গেছে, একটু পাশের গ্রামে গিয়ে পিষে নিয়ে আয় তো, একদমই কিছুই নেই। বলরাম তখন ক্ষেত থেকে দুপুরের খাওয়ার জন্য বাড়িতে এসেছিল। সে বলল, আচ্ছা যাচ্ছি। তখনই বড় ছেলে গজানন বলল, বাবা আমি যাব। গজাননের বয়স তখন 12-13 হবে। বলরাম একটু ভেবে বলল, ঠিক আছে, তবে অন্ধকার হওয়ার আগেই ফিরে এসো। গজানন ঘর থেকে বেরোতে যাবে এমন সময় ছোট্ট পাণ্ডুরঙ্গ পিছু নিয়ে পড়ল। সে জেদ করল যে তাকেও যেতে হবে দাদার সঙ্গে। পাণ্ডুরঙ্গ জোরে জোরে কাঁদতে লাগল, চিৎকার করতে লাগল। মহারাষ্ট্রের বড় ভাইকে দাদা বলে ডাকা হয়, তাই পাণ্ডুরঙ্গ গজাননকে দাদা বলেই ডাকত। সুলভা বলল, আরে নিয়ে যাও না ওকে। কিন্তু রেখমা বলল, না না, একেবারেই পাঠিও না, ফিরতে ফিরতে যদি অন্ধকার হয়ে যায়, এই রাস্তা একদম ভালো না। কিন্তু পাণ্ডুরঙ্গের তো এক কথা, যেতেই হবে। শেষ পর্যন্ত গজানন বাধ্য হয়ে তাকে নিয়েই রওনা দিল। সারাদিন খেলার পরে পাণ্ডুরঙ্গ জামা কাপড় একদম নোংরা হয়ে গিয়েছিল। মা তার একটু ভালো জামা কাপড় পরিয়ে দিল, চুলে তেল মেখে আঁচড়ে দিল, আর নিজের আঁচলের মুখ দিয়ে তার মুখটা ভালো করে মুছে দিল। এছাড়াও পাণ্ডুরঙ্গের হাতে একটি 24 আনার কয়েন গুঁজে দিল। গজানন কাঁধে চালের বস্তা তুলে নিল, অন্য হাতে ছোট্ট ভাইয়ের হাত ধরে দুজনে হাঁটতে শুরু করলো গ্রামের পথ ধরে। পাশের গ্রামে পৌঁছতে 1 ঘন্টার মতো সময় লাগে। পথটা অনেকটা দূরে। মাঝপথে পাহাড়ি ঢাল, একটা বড় জলধারা, যাকে সবাই নালা বলে, সেটা পার হতে হয়। পাহাড়ি পায়ে চলার পথ ধরে 2 ভাই নামতে শুরু করলো। সেই নালাটায় সারা বছর জল থাকে। পার হওয়ার জন্য বড় বড় পাথর বসানো আছে, যেগুলো পা ফসকালেই বিপদ। কিন্তু এসব দেখে পাণ্ডুরঙ্গ খুব আনন্দ হচ্ছিল। ঝর্ণার মতো জল বয়ে চলেছে, সেই শব্দে সে আরও উল্লাসিত হয়ে উঠল। নালা পেরিয়ে আসতেই গজানন পাণ্ডুরঙ্গকে নিজের ডান দিকে টেনে নিল, কারণ বাম দিকে তাল শুরু হবে। এইবার শোনো এই তাল কি জায়গা। আজ থেকে 5-6 বছর আগে সেই তাল পেরিয়ে বাঁ দিকের ঘন গাছে ঢাকা একটি জায়গায় এক বৃদ্ধ দম্পতি এসে থাকতে শুরু করেছিল, যাদের একটা বড় নান্দি মানে ষাঁড় ছিল। তারপর থেকে সবাই সেই জায়গাটিকে নন্দীওয়ালার তালপাড় বলে ডাকতে শুরু করে। ওই ঝুপড়ি ঘরে থাকতেন একজন মানুষ, নাম ছিল সরোজা, আর তার স্ত্রী পুতলাবাই, যাকে সবাই মারাঠিতে আদর করে পুতলাডা বলে ডাকত। সরোজা ছিল একেবারে রোগা পাতলা মানুষ। সারাদিন তার ষাঁড়টিকে সাজিয়ে পাশের গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো আর চাষের কাজ করত। তার সঙ্গে পুতলাও মাঠের কাজে হাত লাগাতো। কিন্তু হঠাৎ একদিন সরোজা এমন এক রোগে পড়ল যে সে আর বিছানা ছেড়ে উঠতেই পারল না।
এবার সব দায়িত্ব একা নিজের কাঁধে তুলে নিল পুতলা। একজন মহিলা হয়েও সে পুরুষদের মতোই সমস্ত কাজ সামলাতে শুরু করল। বিশাল দেহ, উঁচু কণ্ঠস্বর, মুখে কড়া চাহনি, তার চেহারায় ছিল অদ্ভুত একটা দাপট। সে কখনো কারো কাছ থেকে তামাক চাইতে দ্বিধা করত না। গায়ের রং ছিল কালচে, কিন্তু সারা দেহে রূপা রূপা গয়না পরে থাকত সব সময়। কিন্তু একদিন হঠাৎ করেই খবর এলো সরোজা মারা গেছে। তবে পুতলা ভেঙে পড়েনি, একা হাতেই সব কিছু সামলাতে লাগলো। কিন্তু সমাজ কি কাউকে সহজে ছাড়ে? একা মেয়েদের দিকে সমাজ কি দৃষ্টিতে তাকায় তার নতুন করে আর বলার কিছু নেই। পুতলার সঙ্গেও তেমনটাই হতে থাকলো। গায়ের কিছু পুরুষ তাকে হেনস্থা করতে শুরু করলো। আর তারপর এক ভোরে তালপাড়ের ওপারে নালার পাশে এক বিশাল বটগাছের তলায় লোকজনের চিৎকারে চারিদিক গর্জে উঠল। গায়ের লোক দৌড়ে গিয়ে দেখল সেই বটগাছের ডালে পুতলাটা গলায় দড়ি দিয়ে ঝুলছে। তারপর থেকে শুরু হয় নানান কানাঘুষো। কেউ বলে ও হেরে গিয়ে নিজেই প্রাণ দিয়েছে, কেউ বলে ওর কারো সঙ্গে সম্পর্ক ছিল তাই কেউ খুন করে ঝুলিয়ে রেখেছে। সত্যি কি আর মিথ্যা কি সে শুধু জানে ঈশ্বর। তবে একটা সত্য, সেদিন থেকেই তালপাহাড় হয়ে ওঠে এক অভিশপ্ত জায়গা। অনেকে এখনও বলে সেই বিশাল বটগাছের তলায় তারা পুতলার ছায়া ঘুরতে দেখেছে। কখনো কখনো কেউ শুনেছে পেছন থেকে চুপি চুপি কে যেন ডাকছে। কেউ আবার শুনেছে তার পায়ের আওয়াজ যেন হাঁটছে ঠিক পিছনে। পাণ্ডুরঙ্গ কিছুই জানত না, কিন্তু গজানন জানত সব কিছু। আর সেই পুরনো গা ছমছমে কথাগুলো এখন তার মাথায় ঘুরছে বারবার। যাবার সময় তার ঠাকুমাও তাকে বলেছিল, ওই তাল পাহাড় হয়ে ছোট ভাইকে নিয়ে যেও না বাবা, ওই তাল পাহাড় খুব একটা ভালো না। তাই গজানন ছোট ভাই পাণ্ডুরঙ্গকে ডান হাতে টেনে নিজের কাছাকাছি নিয়ে নিল। ধীরে ধীরে তারা তাল পাহাড়ের রাস্তায় এগিয়ে যেতে লাগল। গায়ে পৌঁছতে তখন সন্ধ্যা প্রায় 5টা বাজে। গজানন তখন চাতালে, মানে আটা পেশার জায়গায়। হঠাৎ করে গায়ের বিদ্যুৎ চলে গেল। এখন তার কিছুই করার নেই, বসে থাকা ছাড়া। 1 ঘন্টা কেটে গেল। 5:30 নাগাদ আবার আলো এলো, কিন্তু তখন অনেকেই তাদের শস্য নিয়ে হাজির। আর যাদের সিরিয়াল ছিল আগে তাদের কাজ শুরু হলো আগে। 6:30 নাগাদ গজানন শস্য মিলে ঢুকল। আর 15 থেকে 20 মিনিট পরে মিল থেকে গমের আটা পিষে দিয়ে দিল। তখন ছিল হেমন্তকাল। আপনারা জানেনই, শীতকালে সন্ধ্যা খুব তাড়াতাড়ি নামে আর রাত হয় দীর্ঘ। সেই কারণে অন্ধকার নামা শুরু করে, একেবারে ঘন কালো কালি হয়ে ওঠে রাত। গজানন তখন মিলে মালিককে অনুরোধ করল, কাকু একটা আলো দেবেন। তখন মিলওয়ালা একখানা ললটেন তার হাতে দিলেন আর বললেন, কাল সকালে ফিরিয়ে দিবি, এই নে। গজানন কাঁধে চালের গাঁটরি তুলে নিল আর হাতে ধরল ললটেন। কিন্তু তাতেই ভুল, তার একটা হাত ব্যস্ত হয়ে যাওয়ায় সে আর পাণ্ডুরঙ্গের হাত ধরতে পারল না। বারবার বলে দিল, ভাই আমার পাশে পাশে থাকবি, কোথাও হারিয়ে যাস না। কিন্তু গজানন নিজেও তখন তাড়াতাড়ি হাঁটছিল, কারণ ভয় পাচ্ছিল সেও। আর ছোট্ট পাণ্ডুরঙ্গ অত তাড়াতাড়ি চলতে পারছিল না। দুজনে যখন নালার কাছে পৌঁছালো তখন ঘন কালো অন্ধকার সব কিছু ঢেকে ফেলেছিল। সামনে রাস্তা গজাননের চোখে একদম স্পষ্ট হচ্ছিল না। আর চলতে চলতে গজানন যখন একেবারে গ্রাম সংলগ্ন নালার কাছে পৌঁছালো তখনই তার শরীর জুড়ে একটা কাঁপুনি খেলে গেল। কারণ ঠিক ওই জায়গার কাছেই ছিল
সেই নন্দীওয়ালার তাল, আর তার সামান্য দূরেই দাঁড়িয়েছিল সেই বিশাল বড় বটগাছ, যে গাছে পুতলাবাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। গজানন চোখ তুলে ওদিকে না তাকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গাটা পার করে চলে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই কি যেন একটা অদ্ভুত ব্যাপার ঘটল। সে নিজেই বুঝতে পারল না কি হচ্ছে। মাথাটা কেমন হালকা লাগতে লাগলো, মনে হলো যেন শরীরটা নিজের নিয়ন্ত্রণে আর নেই। ভয় আর অজানা আতঙ্কে গজানন আরও দ্রুত হাঁটতে লাগলো। এই তাড়াহুড়োর মধ্যেও পাণ্ডুরঙ্গ কখন তার থেকে পিছিয়ে পড়েছে সে বুঝতেই পারেনি। সে ভাবছিল পাণ্ডুরঙ্গ তার পাশেই হাঁটছে, কিন্তু বাস্তবে পাণ্ডুরঙ্গ অনেকখানি পিছিয়ে পড়েছে, অন্ধকারে একা। পাণ্ডুরঙ্গ তখন বাচ্চা ছেলের মতো ভয় পেয়ে গেছে। তার গলা শুকিয়ে গেছে, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। সে ভাবছিল, যদি আমি চিৎকার করি আর কেউ বা কিছু আমার ডাক শুনে আমাকে মেরে ফেলে। ঠিক সেই মুহূর্তে সে একটা হালকা কসরত বা হলচল শুনতে পেল আশেপাশে। পাণ্ডুরঙ্গ থেমে গেল। তারপর খুব নিচু গলায় ভীত কণ্ঠে সে ডাকতে লাগল, দাদা, 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 দাদা। কিন্তু সেই কাঁপা কণ্ঠ গজাননের কানে পৌঁছায়নি, কারণ গজানন তখন অনেক দূরে এগিয়ে গিয়েছে। পাণ্ডুরঙ্গ শুধু দেখতে পাচ্ছিল দূরে একটা কাঁপতে থাকা লণ্ঠনের আলো। আরও ভয় পেয়ে গেল সে। তার গলা বুঝে আসছিল, চোখে জল এসে গিয়েছিল। তখনই একটা হিমশীতল আওয়াজ শুনতে পেল সে, একেবারে পিছন থেকে। পাণ্ডুরঙ্গ, পাণ্ডুরঙ্গ। সে চমকে ঘুরে দাঁড়ালো, চারপাশে তাকাতে লাগলো, কিন্তু কোথাও কেউ নেই। অবশ্য সেই মেয়েলি কণ্ঠস্বর ছিল স্পষ্ট, ধীরে উচ্চারিত, কিন্তু কানে বেঁধে যাবার মতো। ভয় আরও বেড়ে গেল তার। আরও একবার ডাকা হলো তাকে, এবার যেন নিজের মায়ের কণ্ঠস্বর। পাণ্ডুরঙ্গ, বেটা, পাণ্ডুরঙ্গ, পাণ্ডুরঙ্গ, বেটা, পাণ্ডুরঙ্গ। পাণ্ডুরঙ্গ মনে মনে ভাবল, এটা তো মা এসেছেন। সে দৌড়ে পিছনে ফিরল, আর তখনই সে দেখতে পেল পেছনে দাঁড়িয়ে আছে একটা কুয়াশাচ্ছন্ন লম্বা কালো নারী ছায়া। প্রথমে পাণ্ডুরঙ্গের মনে হলো এই তো মা, কিন্তু কয়েক কদম এগিয়ে সব পরিষ্কার হয়ে গেল। এ তো মা নয়, এটা কিছু একটা, অন্য কিছু। তারপর সেই নারীর আকৃতি ধীরে ধীরে তার মুখ তুলল। পাণ্ডুরঙ্গ তাকিয়ে রইল নিঃশব্দে। সেই মুখ সাদা, চোখের মধ্যে কোনো মনি নেই। সাদা চোখ, ভয়ানক ফাঁকা, শরীরে ছেঁড়া শাড়ি, আর সারা গা জুড়ে রূপার গহনা ঝলমল করছে। হঠাৎ সে অদ্ভুত রকমের হেসে উঠল। তাতে উকি দিল তার লালচে উঁচু দাঁতগুলো। পাণ্ডুরঙ্গের ভয় যেন প্রাণ বের করে নিল। সে একদম থমকে গেল, পা নড়ল না, গলা দিয়ে আওয়াজও বেরোল না। ঠিক তখনই ঘণ্টির শব্দ বাজল, ষাঁড়ের গলায় বাঁধা ঘণ্টি। একটা ষাঁড় এসে সামনে দাঁড়িয়ে পড়ল, তার চোখ দুটো পাণ্ডুরঙ্গের দিকে। তারপরে সেই মহিলার ছায়া তার একটা হাত তুলল, আর পাণ্ডুরঙ্গের মাথায় ছুঁয়ে দিল সেই হাত। হাতটা ছিল ঠান্ডা, আর কোনোই পর্যন্ত ছিল চুড়ি ভরা। টনটন করে চুড়ির আওয়াজ উঠছিল। পাণ্ডুরঙ্গ একেবারে যেন এক জ্যান্ত পুতুল হয়ে গিয়েছিল। তার চারপাশে সেই ছায়া মহিলা ঘুরতে লাগল। তার হাঁটার শব্দ, গহনার ঝংকার, ভয়াল অন্ধকার, সব কিছু মিলিয়ে এক
বিভীষিকার নাচ চলছিল তার চারপাশে। ঠিক সেই সময় গজানন তখন তীব্র দৌড়ে বাড়ির দিকে ছুটছিল, আর পাণ্ডুরঙ্গ একেবারে স্থির, বিস্মিত, স্তব্ধ। হঠাৎ তার চোখের পাতা উল্টে গেল, আর সে শটান মাটিতে পড়ে গেল অচেতন অবস্থায়। এদিকে গজাননের হুঁশ ফিরল। সে ডান দিকে তাকালো, পেছনেও তাকালো, কিন্তু পাণ্ডুরঙ্গ নেই। কাঁধে থাকা আটা ছুঁড়ে ফেলে দিয়ে সে ছুটে গেল পেছনের দিকে, সেই নন্দওয়ালার তাল পেরিয়ে আবার সেই বট গাছের দিকে। আর তখন গাছটার নিচেই সে দেখতে পেল পাণ্ডুরঙ্গ পড়ে আছে নিস্তেজ অবস্থায়। সে দৌড়ে গিয়ে তাকে তুলতে লাগলো। তার চোখে আতঙ্ক, গলায় কাঁপা কাঁপা আওয়াজ, পাণ্ডু, পাণ্ডু, ওঠো ভাই, ওঠো, পাণ্ডু, পাণ্ডু। কিন্তু পাণ্ডুরঙ্গ কিছুতেই উঠছিল না। তবে তার শ্বাস চলছিল, তাই গজানন নিশ্চিত হলো সে এখনও বেঁচে আছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর পাণ্ডুরঙ্গ অল্প হুঁশে এলো। অবচেতন কণ্ঠে সে শুধু বলল, দাদা। গজানন তাকে কাঁধে তুলে নিল, আর প্রায় দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে রওনা হলো। যে রকম পারা যায় আটা ভর্তি বস্তাও কোনো রকমে কাঁধে নিল সে। অন্ধকার ভেদ করে ঘাম ছড়াতে ছড়াতে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে সে বাড়ি পৌঁছে গেল। কিন্তু তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, ঠিক কি হলো ওদের সঙ্গে? পাণ্ডুরঙ্গ কখন ছুটে গেল? সে কিভাবে পিপল গাছের নিচে গিয়ে পড়েছিল? সব কিছু ভীষণ অদ্ভুত। কিন্তু যদি সে এটা বাড়ির লোকজনকে বলে, তাহলে তারা অকারণে চিন্তা করবে, আর হয়তো তাকে বকাও দেবে। তাই গজানন কিছুই বলেনি, শুধু বলল, পথে একটু দেরি হয়ে গেছে মা, আর আস্তে আস্তে পাণ্ডুরঙ্গ ঘুমিয়ে পড়েছিল। রাতের খাবার শেষ হলো। সুলভা, পাণ্ডুরঙ্গের মা, তখন তাকে ডাকতে বাইরে এলো। আর ঠিক তখনই পাণ্ডুরঙ্গ হঠাৎ ঘুম ভেঙে লাফিয়ে উঠল। সুলভা চমকে গেল। সে বাড়ির লোকজনকে জানালো, পাণ্ডুরঙ্গের জ্বর এসেছে, শরীর জ্বলছে, সে পাগলের মতো বকবক করছে। গজানন ছুটে গেল। বলরাম আর রাকমাবাইও বাইরে থেকে ভেতরে এলো। পাণ্ডুরঙ্গের শরীর জ্বরে পুড়ছে। শীতের রাত, তারপরেও সে কাঁপছে। তার গায়ে 3-4টা চাদর চাপানো হলো। ঠান্ডা কিছুতেই কমছে না, এবং সে হঠাৎ অদ্ভুত কথা বলতে শুরু করলো। মুখ দিয়ে পাগলের মতো সংলাপ বের করতে লাগলো। একটা কথা শুনে রাকমাবাই অবাক হয়ে গেল, কারণ পাণ্ডুরঙ্গ হঠাৎ বলে উঠেছিল, মা, মাটন कैसा है? এই কথা শুনে সে স্তব্ধ হয়ে গেল। 6-7 বছরের ছোট্ট পাণ্ডুরঙ্গ সে কি করে এমন কথা বলল? তার তো মাটনের কথা জানারই কথা না। রাকমাবাই গজাননের দিকে তাকালো। তার চোখে ছিল প্রশ্ন, ভয় আর সন্দেহ ভরা। সে জিজ্ঞাসা করল, গজানন, সব সত্যি করে বল, রাস্তায় কিছু হয়েছিল কি? গজানন মাথা নিচু করে বলল, হ্যাঁ মা, একটু দেরি হয়েছিল। আমার হাতে লণ্ঠন ছিল, আর আমি পাণ্ডুরঙ্গকে বলেছিলাম আমার পাশে পাশে চলতে। কিন্তু সেই তাল পর্যন্ত পৌঁছাতেই আমার মনে হলো কেমন অস্বস্তি লাগছে, তাই আমি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মা। পেছনে পাণ্ডুরঙ্গ যে আর নেই আমি বুঝতেই পারিনি। তাল পার হয়ে খানিক দূরে যেতেই বুঝলাম ও আমার সাথে নেই। এই বলে গজানন কেঁদে ফেলল। সে তার মাকে সব বলল, যা ঘটেছিল পাণ্ডুরঙ্গের সাথে সেই বটগাছের নিচে। রাকমাবাই এই শুনে কপালে হাত মারলেন। গজানন তখন চুপচাপ দাঁড়িয়ে। সুলভা কান্নায় ভেঙে পড়েছে। রাকমাবাই হঠাৎ উঠে পূজা ঘরের দিকে গেলেন। সেখান থেকে একটা পুঁটলি নিয়ে এলেন, আর পাণ্ডুরঙ্গের পাশে বসে তার মাথায় সেই পুঁটলির মধ্যে থাকা আগুনের ছ্যাঁকা লাগালেন। কিছুক্ষণের মধ্যেই পাণ্ডুরঙ্গের কম্পন একটু কমে এলো। 5 মিনিট যেতে না যেতেই জ্বর খানিকটা কমে এলো। তারপর রাকমাবাই তাকালেন সুলভা আর গজাননের দিকে। তাদের উদ্দেশ্যে বললেন, পাণ্ডুরঙ্গের উপর কারো ছায়া এসে পড়েছে।
আমার জানা আছে এখন কি করতে হবে। আগামীকাল শনিবার, যদি আজ রাতটা কোনোভাবে কেটে যায়। রাকমাবাইয়ের এই কথা শুনে শুলভা আর বলরামের চোখে একটু শান্তির ছায়া এলো। গজাননকে কেউ বকেনি, কারণ সেও তো এক টুকরো শিশু। ভোর হতেই সবাই জেগে উঠল। শুলভার অনুরোধে গজানন ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার এসে একটা ইঞ্জেকশন দিল পাণ্ডুরঙ্গকে। প্রায় 1 ঘন্টা তার জ্বর কম থাকলো, কিন্তু পুনরায় সেই আগের মতো উঁচু জ্বর। আর পাণ্ডুরঙ্গ আবার শুরু করলো অজানা অদ্ভুত বকবক, এবং সে বারবার একই কথা বলে যাচ্ছিল। মা মাটন খাবে? মা মাটন খাবে? মা মাটন কে খেয়েছে? ঘরের কেউ বুঝে উঠতে পারছিল না পাণ্ডুরঙ্গ কি বলছে, কিন্তু রাকমাবাই তখন সব বুঝে গেছেন। তিনি আর দেরি না করে সন্ধ্যার জন্য অপেক্ষা করতে লাগলেন। তার আগেই তিনি গ্রামের মাংসওয়ালাকে খবর পাঠিয়ে দিয়েছিলেন সন্ধ্যায় তার মাটন লাগবে। এই কথাটা যেন সেই মাটনওয়ালা ভুলে না যায়। সন্ধ্যা 6টা বাজতেই রাকমাবাই ঘর থেকে বেরিয়ে গ্রামের সেই মাংসওয়ালার কাছ থেকে মাংসের জন্য কিছু টুকরো নিয়ে নিলেন। বাড়ি ফিরে তিনি চুল্লি চালালেন, মানে উনুন চালালেন। একটা হাঁড়ি চাপালেন আগুনে, তাতে মাংস রেখে মশলা নুন দিয়ে রান্না করতে শুরু করলেন। মাংস রান্না হয়ে গেলে তিনি বাজরার একটি মোটা রুটি বানালেন। রুটির উপর সাজিয়ে রাখলেন সেই মাংস, সঙ্গে রাখলেন একটা তামাকের পুটলি আর চুনের একটা ছোট্ট কৌটো। সব জিনিস একটা পুটলিতে বেঁধে তিনি গজাননের কাছে এলেন। গজাননের মাথায় হাত রেখে বললেন, পাণ্ডুরঙ্গের উপর পুতলিবাইয়ের ছায়া এসে পড়েছে, আর এটাকে ঠিক করার দরকার। এই পুটলিটা নিয়ে তোকে ওই বাড়ির পাশের ওয়ারি পেরিয়ে সেই পুকুর ধারে যেতে হবে, আর সেখানেই এটাকে ফেলে আসতে হবে। তারপর গম্ভীর গলায় বললেন, যেতে যেতে কারো সঙ্গে কথা বলবি না, পিছনে ফিরে তাকাবি না, একবারও না। তাড়াতাড়ি সেটা ফেলে দিয়ে সরাসরি বাড়ির দিকে চলে আসবি। হাঁটতে হাঁটতে ওই গাছটাকে একবার ঘুরে আসবি, তোর মুখ আপনা আপনি ঘরের দিকে ঘুরে যাবে। আর একদম মনে রাখবি, ফিরে এসে হাত পা ধোয়ার আগে ঘরে ঢুকবি না। গজানন তখন ছোট্ট ছিল, তবু সে বেশ বুঝদার ছিল। সে জানত তার বাবা এটা করতে পারতেন না। সে তার বড় ভাইয়ের মুখের দিকে তাকালো। গজানন তখনও ছোট ছিল, তবু সে একটু হলেও বুঝত। সে জানত তার বাবা এটা করতে পারবে না। একটা ছোট্ট বাছুরের মতো মাথা নাড়িয়ে সে সম্মতি দিল, পটলিটা হাতে নিল আর সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। চলতে চলতে সে নালার ধারে পৌঁছালো। নালা পার হয়ে সে দেখতে পেল সেই পুকুরটা, আর তার পেছনে সেই বটগাছ। গাছটার দিকে চোখ পড়তেই তার শরীরের ভেতর কেমন একটা কাঁপুনি বয়ে গেল। সব মনে পড়ে গেল সেই বটগাছ থেকে ঝুলে থাকা পুতলিবাইয়ের লাশ। তার মাথা তুলতেই সাহস হচ্ছিল না। ঠিক তখনই একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল। পিপল গাছের পাতা ঝমঝম করে কাঁপতে লাগলো। সেই আওয়াজ, সেই অনুভব, সব কিছু অদ্ভুত ভয় নিয়ে বেরিয়ে এলো। গজানন থেমে গেল, আর ঠিক তখনই সেই বটগাছ থেকে ভেসে এলো একটা অদ্ভুত আওয়াজ। ওই আওয়াজটা খুব ভয়ঙ্কর আর অদ্ভুত ছিল। তাতে এক ধরনের নেগেটিভ শক্তি আর টান স্পষ্ট অনুভব করছিল গজানন। সে তার হাতে থাকা তার মায়ের দেওয়া পুটলিটা ছুঁড়ে দিল সেই বট গাছের দিকে। ঠিক তখনই সে পেছনে তাকাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক মুহূর্তে থেমে গেল। চোখের কোণ দিয়ে যেন কিছু একটা নড়াচড়া করতে দেখল সে একদম অস্থির হয়ে গেল। দাঁড়িয়ে রইল, না নড়ে না চড়ে। তার শরীর কাঁপতে শুরু করল, ঘাম ঝরতে লাগলো টপ টপ করে। তার মনে পড়ল দিদিমা কি বলেছিলেন, পিছনে তাকাবি না, যেমন গেছিস ঠিক তেমনই
সেই বট গাছকে এক চক্কর দিয়ে ফিরবি। সে তাড়াতাড়ি সামনের দিকে চোখ ফেরালো। চোখের কোণ থেকে সেই ছায়া উধাও হয়ে গেল। গজানন ভয় পেতে পেতে ধীরে ধীরে পা ফেলতে ফেলতে গাছের দিকে এগোতে লাগলো। গাছের কাছে পৌঁছতেই চক্কর দিতে সে কয়েক কদম এগোতেই পিছন থেকে পায়ের আওয়াজ পেল। এক ঝটকায় মনে হলো শরীরে যেন বজ্রপাত হলো। সে মনের মধ্যে ভগবানের নাম নিতে থাকল আর এগিয়ে চলল। কিন্তু প্রতিটি পদক্ষেপের সঙ্গে পেছন থেকে পাওয়া পায়ের টুংটাং শব্দ আরও জোরে হতে লাগল। আর ঠিক তখনই সে পিঠে এক অদ্ভুত স্পর্শ অনুভব করল। হাড় পর্যন্ত কেঁপে উঠল তার। সে আর কিছু না ভেবে এক দৌড়ে পিপল গাছকে চক্কর দিয়ে সেই শব্দের মাঝে চিৎকার করতে করতে সোজা ছুটে চলল বাড়ির দিকে। সে দৌড়ে বাড়ির উঠোনে এসে থামল। হাত পা ধুয়ে মুখে পানি দিয়ে এক ঝাঁপে ঘরে ঢুকে পড়ল। আর সবচেয়ে অবাক করা বিষয়, ঠিক 1 ঘন্টার মধ্যে পাণ্ডুরঙ্গের জ্বর একদম চলে গেল। সে একেবারে স্বাভাবিক হয়ে পড়ল। খেলতে লাগলো, আগের মতো হাসতে লাগলো, কথা বলতে লাগলো। এই দৃশ্য দেখে শুলভা, গজানন আর রাকমাবাইয়ের চোখে জল এসে গেল খুশিতে। ভয় পাওয়া সেই পাণ্ডুরঙ্গ তখন তার বাবা বলরামের কোলে, আর সবাইকে দেখিয়ে এক দারুণ হাসি দিল। আমাদের পডকাস্টের 3য় স্টোরি এখানেই শেষ। তো শ্রোতা বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর আপনাদের মনে যদি কোনো গল্প থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। আর সেই গল্প থেকেই আমরা অনেক বড় একটা পডকাস্ট নিয়ে আপনাদেরকে উপহার দেব। শুধুমাত্র সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেলটাকে। ধন্যবাদ। সকলে পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন।